কোথায় দেয়? ফিটকিরিটা হচ্ছে ওই যে তোমার বিভিন্ন জায়গায় ময়লা টয়লা জমে থাকলে দেখো বাবা, বিশেষ করে হচ্ছে মসজিদের ওয়াশরুম যেগুলো থাকে এগুলোতে দেখবো অনেক সময় সাদা সাদা একটা পাউডার ছিটায় দেয়। এটাই হচ্ছে অনেক কাইন্ড অফ ফিটকিরি বলা যায়। যে ফিটকিরি বা তুতে, এটা হচ্ছে কপার সালফেট, এটা হচ্ছে একটা লবণ। তাহলে এগুলো একটা লবণের সংকেত একটু মুখস্থ রাখবো। তুতের সংকেত হচ্ছে ফিটকিরি হচ্ছে কপার সালফেট, আর তুতেটা একটু ডিফারেন্ট, তুতের সাথে আরেকটা জিনিস এড করা হয়, যাই হোক সেটা আপাতত তোমাদের দরকার নাই। তোমাদের তুতের সংকেত আসলে এটাই লিখবা, কপার সালফেট, CuSO4। এরপর হচ্ছে কৃষিতে লবণের ব্যবহার, এটা তো আমরা কতদিন বলছিলাম মনে হয়। জি, কৃষিতে লবণের ব্যবহারটা আমরা কখন ব্যবহার করি? কৃষিতে ধরো অনেক সময় হচ্ছে মাটির এসিডিটি বেড়ে যায়, আবার মাটির এসিডিটি অনেক সময় কমে যায়। কমে গেলেও সমস্যা, বেড়ে গেলেও সমস্যা, একটা নির্দিষ্ট রেঞ্জে আমাদের মাটির এসিডিটি থাকতে হবে। এই মাটির এসিডিটিটাকে নিষ্ক্রিয় করার জন্য আমরা যে চুনা পাথর যেটা ব্যবহার করি, আমরা যে চুনা পাথরটা মাটিতে দেই মাটির এসিডিটিটা নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য, এই চুনা পাথর হচ্ছে একটা লবণ। আবার আমরা মাটির উর্বরতা বৃদ্ধির জন্য যা সার ব্যবহার করি তাদের বেশিরভাগই হচ্ছে লবণ। এখন আসতে পারে যে মাটিতে আমরা কোন কোন লবণ দিই। আমরা এই চ্যাপ্টারে একদম শুরুতেই পড়ছিলাম অ্যামোনিয়াম নাইট্রেট, NH4NO3। অ্যামোনিয়াম নাইট্রেট এটা মাটিতে দেওয়া হয়। অ্যামোনিয়াম ফসফেট, NH4 3PO4। পটাশিয়াম নাইট্রেট, KNO3 ইত্যাদি হচ্ছে আমরা মাটির উর্বরতা বৃদ্ধির জন্য ব্যবহার করি। এরা প্রত্যেকেই হচ্ছে লবণ। এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা খুবই খুবই বেশি, যে আমাদের দৈনন্দিন জীবনে লবণের গুরুত্ব বা ব্যবহার লিখো। এটা সাধারণত পরীক্ষা আসলে 4 মার্কের জন্য আসবে। পরীক্ষা আসলে 4 মার্কের জন্য আসবে। প্রথমে এখানে তাহলে আমরা কি লিখবো যদি লবণের ব্যাপারটা আসে? আমরা প্রথমে লিখবো 1 নম্বরে যে আমরা দৈনন্দিন যে খাবার গ্রহণ করি, এই খাবারের স্বাদ বৃদ্ধি করার জন্য লবণের প্রয়োজন। এখানে আমরা সাধারণত সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করি, এটা এক লাইন লিখবো। দ্বিতীয় লাইনে লিখবো যে আমাদের কাপড় কাচার জন্য যে সাবান ব্যবহার করি সেই সাবানটাও হচ্ছে একটা লবণ, এই লবণটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। 3 নাম্বার লিখবো আমরা যে শেভিং ফোম বা জেল ব্যবহার করি গোসলের জন্য, এটাও একটা লবণ, এই লবণের সংকেত হচ্ছে পটাশিয়াম স্টিয়ারেট, এগুলো লিখবো। তারপর হচ্ছে কাপড় কাচার সোডা যেটা ব্যবহার করি এটাও হচ্ছে একটা লবণ, এটা সংকেত হচ্ছে সোডিয়াম কার্বনেট। জীবাণুনাশক হিসেবে যে ফিটকিরি বা তুতে ব্যবহার করি এটাও একটা লবণ, এটার সংকেত হচ্ছে কপার সালফেট। এছাড়া মাটির এসিডিটিটা কমানোর জন্য বা এসিডিটিটা নিষ্ক্রিয় করার জন্য আমরা যে চুনা পাথর ব্যবহার করি সেটাও হচ্ছে একটা লবণ। এছাড়া আমরা মাটির উর্বরতা বৃদ্ধির জন্য যে সার ব্যবহার করি এরাও হচ্ছে লবণ। উল্লেখযোগ্য সারগুলি হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট, পটাশিয়াম নাইট্রেট, এভাবে বলবা। তুতে বা কপার সালফেট কৃষি জমিতে ব্যাকটেরিয়া ভাইরাস প্রতিরোধে বহুল ব্যবহৃত একটি লবণ। এই তুতে মানে হচ্ছে কপার সালফেট, একটু আগে আমরা দেখলাম। এটা মাটিতে যদি হচ্ছে মাটি বা হচ্ছে তোমাদের হচ্ছে ধান টানে যখন হচ্ছে পোকামাকড় বা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া হয়, এগুলি তখন ওই ধান খেতে ছিটায় দেওয়া হয়। এটা হচ্ছে ধানের ওই ই করার জন্য, ব্যাকটেরিয়া ভাইরাস এগুলিকে মেরে ফেলার জন্য। 3 নম্বর হচ্ছে শিল্প কারখানায় লবণ আমাদের কি কি কাজে ব্যবহৃত হয়? আচ্ছা, শিল্প কারখানায় প্রচুর পরিমাণে লবণ দরকার হয়। শিল্প কারখানায় প্রচুর পরিমাণে, যেমন হচ্ছে ধরো চামড়া শিল্পে চামড়া ট্রেনিং করতে দেখবো হচ্ছে যে বিশেষ করে কুরবানি ঈদের সময় গরুর চামড়া যে নিয়ে যায় এগুলি কি করে, এই চামড়ার মধ্যে লবণ ছিটায় রাখে, কিন্তু লবণ ছিটায় রাখে, পরে ওটাকে চামড়াকে প্রসেস করে। তারপর হচ্ছে মাখন ও পনিরের শিল্প উৎপাদনে, মাখন উৎপাদনে লবণ ব্যবহার করা হয়। কাপড় কাচার সোডা ও খাবার সোডা তৈরিতে লবণ ব্যবহৃত হয়। সোডিয়াম হাইড্রোক্সাইডের তড়িৎ বিশ্লেষণ আছে, এটা বলতে বুঝবা না, একটু পরে বুঝবা। ইত্যাদি কাজে লবণ ব্যবহৃত হয়। বেশ কিছু লবণ যেমন তুতে, তুতে দেখো কতবার আসতেছে কপার সালফেট, বিভিন্ন কাজে লাগতেছে কিন্তু এই কপার সালফেটটা। ঘরবাড়ির জীবাণু পরিষ্কারের কাজে লাগে। তারপর হচ্ছে ধান খেতে যদি ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করে ওইটা দূর করার জন্য দরকার হয়। পাশাপাশি হচ্ছে এখানে আমরা কি দেখলাম যে তুতে, মার্কিউরি সালফেট ইত্যাদি শিল্প কারখানায় প্রভাবক হিসেবে ব্যবহার হয়। প্রভাবক মানে যেটা বিক্রিয়ার গতিটাকে বাড়ায় দেয়। শিল্প কারখানায় বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া দিয়ে বিভিন্ন জিনিস উৎপাদন করা হয়, ওইখানে বিক্রিয়ার গতি বাড়ানোর জন্য এরকম লবণ দেওয়া হয়। কপার সালফেট, মার্কিউরিক সালফেট, সিলভার সালফেট, রিডিং করবা যতটুকু মনে রাখতে পারো, সব মনে রাখতে হবে না। আচ্ছা, টেক্সটাইলে যে বিভিন্ন ধরনের কাপড় তৈরি করে এই কাপড়গুলি তৈরি করার জন্য সেখানে রং করা কাপড় তৈরি করতেছে, বিভিন্ন কাপড় বিভিন্ন রঙের হচ্ছে। এই রংটা তো হচ্ছে তোমার যখন কাপড়ে একটা রং দিয়ে দিচ্ছে, কাপড় ধুলে কিন্তু সেই রং চলে যাচ্ছে না, রংটা এখানে ফিক্স হয়ে থাকতেছে, লেগে থাকতেছে। এই কাজ করার পেছনে একটা জামার মধ্যে একটা ফিক্সড রং দেওয়ার জন্য এই লবণ ব্যবহার হচ্ছে। টেক্সটাইল ও রং তৈরির কারখানায় রং ফিক্স করার কাজে লবণ ব্যবহৃত হয়। তারপর ধাতুর বিশুদ্ধকরণে লবণ ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের ধাতু, লোহা, মনে করো তুমি হচ্ছে বাসা বাড়ি বানানোর জন্য একটা লোহার রড দিবা, এই রড যদি পিওর না হয়, বিশুদ্ধ না হয়,
তাহলে কিন্তু তোমার হচ্ছে রড টিকবে না, রডের সমস্যা হবে। এইগুলিকে বিশুদ্ধ করার জন্য লবণ ব্যবহার করা হয়। তারপর রাবার প্রস্তুত, তোমরা হচ্ছে বিভিন্ন ধরনের রাবার গাছ দেখছো, বিশেষ করে সিলেটের মৌলভীবাজারে প্রচুর রাবার গাছ আছে। এই রাবার গাছ থেকে যে হচ্ছে যে তোমার কি বলে রাবার গাছ থেকে প্রথমত রাবারটা কিভাবে সংগ্রহ করা হয়, রাবার গাছ থেকে দেখা যাচ্ছে রাবার রস বের হচ্ছে, ওইখান থেকে আবার রসের মধ্যে সব তো আর রাবার থাকে না, ওইখান থেকে রাবারটাকে আলাদা করে নেয়। এই আলাদা করার জন্য লবণ ব্যবহার করা হয়। তো ঔষধ কারখানায় স্যালাইন এবং অন্যান্য ঔষধ লবণ তৈরি হয়। এই যে তোমরা ওর স্যালাইন খাও, ওর স্যালাইনে কিন্তু লবণ থাকে। ওর স্যালাইনের এটা পরে দেখো, ওর স্যালাইনের ওই প্যাকেট যেটা আছে, প্যাকেটের গায়ে লেখা আছে কতটুকু লবণ তৈরি হচ্ছে। ডিটারজেন্ট তৈরিতেও ফিলার হিসেবে লবণ খুবই প্রয়োজনীয়। জাস্ট এগুলো একটু হালকা রিডিং করবা, সম্পূর্ণ চ্যাপ্টারটা বাসায় পড়বা, কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে বলবা। আমি এখন কয়েকটা তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন একটু আলোচনা করি আমরা। এখানে 4টা প্রশ্ন আছে, ওদিন দিছিলাম আমি। এই 4টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন তোমাদের এই পরীক্ষায় আসবে, টেস্টে আসবে, হ্যাঁ, বা বার্ষিক পরীক্ষায় আসবে তোমাদের এই 4টা থেকে। হ্যাঁ, তুমি 4 নাম্বারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই পরীক্ষার জন্য। এই 4 নাম্বারটা এমন আছে, 4 নাম্বারটা হুবহু চলে আসতেও পারে এই পরীক্ষায়, ঠিক নাই? কাজে একটু সবাই মনোযোগ দাও। আর এবার টেস্ট পরীক্ষা তো যারা ফেল করবা তারা আল্লাহর রহমতে হচ্ছে বার্ষিক পরীক্ষা ফাইনাল পরীক্ষা দিতে পারবা না। এটা একটু তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু বলে দিও। ইভেন তোমরা যারা 9-এও আছো, তারাও যদি বার্ষিক পরীক্ষায় ফেল করো, তারাও হচ্ছে 10-এ উঠতে পারবা না। এবার আমরা একটু এই ব্যাপারে খুব হার্ড লাইনে থাকবো আর কি, আশা করতেছি। আচ্ছা, এটা একটু ভালো করে বুঝো, চাই না তোমরা কতটুকু আগে পড়ছো, যারা আগে ভালো করে পড়ছো তারা এই জিনিসটা বুঝতে পারবা। হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে 2টা পদার্থ উৎপন্ন করে। একটাকে বলছে এক্স, মানে এটা কি পদার্থ তারা বলে দেয় না, তোমাকে বের করতে হবে। আর হচ্ছে পানি। তাহলে আমরা প্রথমে দেখি কি উৎপন্ন হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করবে। তোমাদেরকে হচ্ছে বলছিলাম আম যাদের সাথে থাকবে, আম আম এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়ামের সাথে আম আছে, এটা সবসময় ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে যদি ক্লোরিন থাকে আর কি। তাহলে এই অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করবে, এরা বিক্রিয়া করে এরা একটা বন্ধুত্ব তৈরি করবে। এই বন্ধুর নাম হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, AlCl3। একটা অ্যালুমিনিয়াম 3টা ক্লোরিনকে ধরে রাখতে পারে, তার শক্তি হচ্ছে কতটুকু, সে একাই 3 জনকে ধরে রাখতে পারে। অনেক আছে না, একজনে 3 জনকে ভাইরাস একদম সিস্টেম করে ফেলে, এরকম একটা অ্যালুমিনিয়াম 3টা ক্লোরিনকে ধরতে পারে, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। বাকি থাকে হচ্ছে এখানে হাইড্রোজেন থাকে, ওই পাশে OH থাকে, OH আর হাইড্রোজেন মিলে সবসময় হয় পানি। OH আর হাইড্রোজেন মিলে হয় সবসময় পানি। এখানে OH আছে কতটা দেখো, OH এর নিচে দেয়া আছে এখানে 3, OH এর নিচে হচ্ছে 3। সাধারণত যতটা OH থাকবে ততটাই পানি হবে, সাধারণত যতটা OH থাকবে ততটাই পানি হবে। 3টা OH হয়েছে এই জন্য 3টা পানি। অ্যালুমিনিয়াম একটা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড Cl3, তাহলে এখানে ক্লোরিন হয়ে গেল আবার 3টা, AlCl3, Cl এর নিচে 3 আছে। আবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের Cl এর নিচে কিছু নাই, কিছু না থাকে মানে আছে 1 আছে, 1। তাহলে 3টা মিল করার জন্য এটা সামনে একটা 3 দিয়ে দিবা। যাও, সমতাকরণ তোমাদের নাই আপাতত, এই জন্য তোমাদের খুব একটা পড়াই নেই। এইগুলো একটা বিক্রিয়া। তাহলে আমরা দেখি প্রথম কোশ্চেনটা কি বলছে। পিএইচ কাকে বলে? পিএইচ, পিএইচটা হচ্ছে আমরা পড়ছিলাম, পিএইচ দিয়ে সাধারণত বোঝা যায় একটা দ্রবণ সে কি অ্যাসিডিক নাকি ক্ষারীয়, তার মধ্যে অ্যাসিড আছে না ক্ষার আছে। যদি তার পিএইচ হয় যে কোনো জিনিসের 7, 7 মানে হচ্ছে নিউট্রাল, এটা অ্যাসিডও না ক্ষারও না। যদি 7-এর চেয়ে বেশি থাকে পিএইচটা, 8, 9, 10 এরকম থাকে, তাহলে এটা হচ্ছে ক্ষারীয়। 7-এর চেয়ে বেশি থাকলে সেটা হচ্ছে ক্ষারীয়। আর যদি 7-এর চেয়ে কম থাকে, 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 4, 5, 6 এরকম থাকে, তাহলে এটা হবে অ্যাসিডিক। তাহলে পিএইচ দিয়ে বোঝা যায় এটা কি অ্যাসিড না ক্ষার এরকম। এখন পিএইচ যদি এক্সাক্ট সংজ্ঞা বলা হয় যে কোনো একটা জলীয় দ্রবণে, এখানে লিখছে কি কাজলীয় দ্রবণ, না কাজল নেই, কাকাইটা দেবো, জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। এই এক কাটো, হ্যাঁ,
জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। তোমাদের তো এগুলো নাই, তোমাদের এগুলো লাগবে না। এটা মূলত ইন্টারমিডিয়েট থেকে সংজ্ঞা দিয়েছে আর কি। এখানে তোমরা পিএইচ এর সংজ্ঞাটা এইভাবে দেওয়ার দরকার না, আমি একটা সংজ্ঞা তোমাদের গ্রুপে লিখে দেবো, ওইভাবে দিবা। কারণ তোমরা এগুলি পড়ো নাই, যেগুলি পড়ো নাই এগুলো হচ্ছে কঠিন করে ঝামেলা করার দরকার নাই। তোমাদের বই যা আছে এটা থেকে আনসার দিলেই হবে, এটা আমি লিখে দেবো সুন্দর করে। 2 নাম্বার, বিচ্ছু হুল ফুটালে প্রচন্ড জ্বালা করে কেন? তোমরা একদম চ্যাপ্টারের শুরুতেই পড়ছিলা, বিচ্ছুর হুল থেকে হিস্টামিন নামক একটা রাসায়নিক পদার্থ বের হয়। এই পদার্থটা হচ্ছে একটা ক্ষারীয় পদার্থ। তাহলে বেশি ক্ষার হলেও সমস্যা, অ্যাসিড হলেও সমস্যা। এই ক্ষারটা যখন তোমার হাতে গিয়ে পড়ে বা শরীরে যেখানে কামড় দিয়ে সেখানে গিয়ে পড়ে, ওইখানে একটা জ্বালা পোড়া সৃষ্টি হয়। তাহলে বিচ্ছুর হুল থেকে হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ থাকে, এটি একটি ক্ষারকীয় পদার্থ। তাই বিচ্ছু হুল ফুটালে ক্ষারকীয় পদার্থের বিক্রিয়ার স্থানে প্রচন্ড জ্বালা করে। গ নাম্বার, 2 নং বিক্রিয়াটির ওয়াই কি ধরনের যৌগ? আমরা 2 নং বিক্রিয়ার আগে 1 নং বিক্রিয়াটা আগে পড়ে নেই, যেহেতু 1 নং বিক্রিয়াটা আমরা সমাধান করছি একটু আগে, দেখি বলছি। 1 নং বিক্রিয়ার এক্স নির্দেশিত যৌগটি প্রাত্যহিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশ্লেষণ করো। তাহলে 1 নং বিক্রিয়ায় এক্স যে যৌগটা আছে, এক্স এক্স যৌগটা কে? এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি উৎপন্ন করে। তাহলে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগটা হচ্ছে একটা এক্স যৌগ, মানে এই এক্স যৌগের জায়গায় আসলে কে আছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমাদের দৈনন্দিন জীবনে কি কি কাজে লাগে এটা তোমাকে বলতে বলছে। এই এল, এই যে দেখো, উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি সম্পূর্ণ করলে পাওয়া যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে প্লাস পানি উৎপন্ন করে। অর্থাৎ এক্স যৌগটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, AlCl3, এর নিচে একটা 3 দিতে হবে। এটা হচ্ছে একটা লবণ, অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে একটা কি লবণ। হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা হচ্ছিল একটা অ্যাসিড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা ছিল একটা ক্ষার। কেউ না বুঝলে বলে কিন্তু মেসেজ দিও না বুঝলে। হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা ছিল একটা অ্যাসিড, আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ছিল কি ক্ষার। তাহলে এই অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে সবসময় উৎপন্ন করা হচ্ছে লবণ আর হচ্ছে পানি। সব সময় অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? লবণ এবং পানি। এক্স যৌগটি হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, লবণ, থেকে লবণ, যেটা অ্যাসিড ও ক্ষারের মাধ্যমে বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়। লবণ আমাদের প্রাত্যহিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, নিচে তা বিশ্লেষণ করা হলো। কি কি? তরিতরকারিতে খাবার লবণ বা টেবিলের লবণ ব্যবহার করলে আমাদের খাদ্যের স্বাদ বাড়িয়ে খাবার উপযোগী করে তোলে। পাউরুটি, চানাচুর টানাচুর ইত্যাদি একটু আগে আমরা যা পড়ছি আর কি, মাত্র এই যে লবণের গুরুত্বগুলি পড়লাম, এটা এখানে বসায় দেব। আচ্ছা, 2 নং বিক্রিয়াটির ওয়াই কি ধরনের যৌগ? তো 2 নং বিক্রিয়াটা আগে আমরা একটু দেখি। 2 নং বিক্রিয়াটা বলছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস ওয়াই এগুলো উৎপন্ন হয় ক্যালসিয়াম সালফেট প্লাস পানি। তাহলে এখানে তো ক্যালসিয়াম অক্সাইড আছে আর এখানে আছে সালফেট। দেখো এই যে সালফেট SO4, তাহলে SO4টা এখানে কই থেকে আসলো? নিশ্চয়ই বাম পাশে SO4 ছিল, ডান পাশে যেহেতু SO4 আছে নিশ্চয়ই আমাদের বাম পাশেও SO4 ছিল। তাহলে বাম পাশে একটা সালফেট অবশ্যই ছিল। এখন ক্যালসিয়াম অক্সাইডের সাথে সালফেট SO4 দিয়ে একটা যৌগ হইতে হবে। আবার দেখো ডান পাশে এখানে পানি হয়েছে H2, পানি হওয়ার জন্য অবশ্যই অ্যাসিড লাগবে। যেহেতু ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে একটা ক্ষারক, ক্ষারকের সাথে অবশ্যই হচ্ছে কি লাগবে? অ্যাসিড লাগবে। তাহলে SO4 দিয়ে অ্যাসিড হয়, এরকম অ্যাসিড আছে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, H2SO4। এটা বুঝতে হবে, একটু মনে রাখতে হবে। তাহলে এখানে ওয়াই যে যৌগটা, ওয়াই যৌগটা ছিল H2SO4, সালফিউরিক অ্যাসিড। তাহলে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে একটা ক্ষারক, সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড। অ্যাসিড আর ক্ষারক বিক্রিয়া করে লবণ, ক্যালসিয়াম সালফেট আর পানি উৎপন্ন করছে। তাহলে ওয়াই যৌগটা হচ্ছে, দেখো সুতরাং দেখা যাচ্ছে ওয়াই যৌগটি হলো সালফিউরিক অ্যাসিড, যা একটি অ্যাসিড ধর্মী যৌগ। নিচে অ্যাসিডের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো। এর বৈশিষ্ট্য জানেন, অ্যাসিডের বৈশিষ্ট্য তো আমরা জানি। 1 নম্বর হচ্ছে অ্যাসিডের দ্রবণ নীল লিটমাস পেপারকে লাল করে দেয়। অ্যাসিড সবসময় নীল লিটমাসকে কি করবে? লাল করবে।
2 নম্বর হচ্ছে অ্যাসিড ক্ষারে করে লবণ এবং পানি উৎপন্ন করে। এইখানে তুমি চাইলে এই বিক্রিয়াটাও দিয়ে দিতে পারতাম, এই যে ক্যালসিয়াম অক্সাইডে তারা যে বিক্রিয়াটা দিচ্ছে এটা উদাহরণ হিসেবে দিয়ে দিতে পারতাম। যে কোনো অ্যাসিড যে কোনো ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে। যেমন তারা এখানে সালফিউরিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিচ্ছে, বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট আর পানি উৎপন্ন করছে। অ্যাসিডের যৌগগুলি জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন দেয়। যে কোনো অ্যাসিড তুমি যদি পানির মধ্যে ছেড়ে দাও সেই H+ আয়ন দিবে। যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা পানির মধ্যে ছেড়ে দিলে একটা H+ বেরোবে আর হচ্ছে Cl বেরোবে, এটা পানিতে দ্রবীভূত থাকবে। তারপর তুমি যদি হচ্ছে সালফিউরিক অ্যাসিড দাও H2SO4, এটাকে পানির মধ্যে ছেড়ে দিলে H+ বের হবে আর SO4 2- বের হবে। H+ কয়টা? H2 যেহেতু দুইটা H+ বের হবে, দুইটা। 4 নম্বর বলছে অ্যাসিড টক স্বাদযুক্ত। দেখো অ্যাসিডটা স্বাদ কেমন? একটু টক যুক্ত। টক যেমন হচ্ছে তুমি লেবু খাচ্ছ, লেবুর মধ্যে অ্যাসিড থাকে, টক লাগে। জলপাই খাচ্ছ, জলপাইয়ের মধ্যে অ্যাসিড থাকে, টক লাগে। তেঁতুল খাচ্ছ, তেঁতুলের মধ্যে অ্যাসিড থাকে, টক লাগে। তাহলে অ্যাসিডের স্বাদ হচ্ছে টক যুক্ত। তাহলে 4 নম্বর কোশ্চেনটা দেখলাম। 3 নম্বর কোশ্চেনটা দেখো। 4 নম্বর কোশ্চেন যদি না আসে পরীক্ষায় তাহলে 3 নাম্বারটা আসার সম্ভাবনা বেশি। 3 নাম্বার কি বলছে এটা পরেই ছুটি দিয়ে দিব আজকে। সোডিয়াম কার্বনেট X নামক একটা যৌগের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট, পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। তোমাদের 9 10 হচ্ছে বিজ্ঞান বইয়ের সবচেয়ে কঠিন চ্যাপ্টার বা বিরক্তিকর চ্যাপ্টার হচ্ছে এটা। এই জন্য তোমাদের কাছে এটা অনেকের হয়তো কঠিন লাগতে পারে। যাদের কাছে খুব বেশি কঠিন লাগে তারা বাদ দিয়ে দিবা। মোটামুটি কঠিন লাগলে পড়বা, যারা একদমই পারতেছ না তারা বাদ দিয়ে দিবা, কারণ অনেকে আছে এই চ্যাপ্টার পড়েও আনসার করতে পারবা না, তার চেয়ে তারা বাদ দিয়ে দিবা। বাদ দিয়ে যে চ্যাপ্টার মোটামুটি ইজি লাগে ওইটা পড়বা। আমি আগে খেয়াল করে নাই, আগে খেয়াল করলে হয়তো এই চ্যাপ্টার তোমাদের পরে পড়াইতাম, আগে সহজ একটা পড়াই নিতাম। কারণ এখানে মেনলি হচ্ছে তোমাদের সায়েন্সের জিনিসগুলো চলে আসছে বেশি, হ্যাঁ সায়েন্সের কেমিস্ট্রির বিষয়গুলো চলে আসছে। তারপর যেহেতু একটু পড়াইছি দেখে ফেলো, বা এখানে একটু ভাষা যতটুকু পারো এটা করে রাখবো আর কি। কি বলছে? সোডিয়াম কার্বনেট X এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট, পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। দেখো এই যে CO3 Na2CO3 যে কোনো বিক্রিয়ায় যদি বিক্রিয়ার বাম পাশে দেখো CO3 আছে, বিক্রিয়ার ডান পাশে অবশ্যই CO2 উৎপন্ন হবে। এই জন্য একটা বাম পাশে CO3 আছে, CO3 বাম পাশে থাকলেই ডান পাশে CO2 উৎপন্ন হবে। আর যদি কোনো একটা অ্যাসিড থাকে এখানে, অ্যাসিড আর অক্সিজেন মিলে অবশ্যই এখানে পানি উৎপন্ন হবে H2। তার মানে এখানে X যে যৌগটা আছে সোডিয়াম কার্বনেট, এটা একটা সালফিউরিক অ্যাসিড ছিল H2SO4, বিক্রিয়া করে এই সোডিয়ামটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছে, সরি সোডিয়ামটা এই সালফেটের সাথে বিক্রিয়া করছে, সালফেট হয়েছে Na2SO4 সোডিয়াম সালফেট। তারপর হচ্ছে এই হাইড্রোজেন আর এই কার্বনেট থেকে একটা অক্সিজেনকে নিয়ে হয়েছে পানি, আর কার্বনেট যেখানে থাকবে সেখানে বিক্রিয়া করা হবে কার্বন ডাই অক্সাইড। ক নম্বর কোশ্চেন বলছে পাকস্থলীর অ্যাসিডিটি বলতে কি বোঝো? পাকস্থলীর অ্যাসিডিটি মানে হচ্ছে তুমি যদি ঠিকভাবে খাওয়া দাওয়া না করো পেটের ভিতর হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যাবে। এই পেটের ভিতর হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে পেটের ভিতরে ব্যথা হবে, এটাই হচ্ছে পাকস্থলীর অ্যাসিডিটি। ঠিকভাবে খাওয়া দাওয়া না করলে পেটের ভিতর হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গিয়ে পেটে ব্যথা অনুভূত হবে, এটাই হচ্ছে পাকস্থলীর অ্যাসিডিটি। 2 নাম্বার অ্যাসিটিক অ্যাসিডকে দুর্বল অ্যাসিড বলা হয় কেন, ব্যাখ্যা করা হয়। দুর্বল অ্যাসিড, অ্যাসিডের কাজটাই হচ্ছে সে জলীয় দ্রবণে H+ দিবে। ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, তারা পানির মধ্যে ছেড়ে দিলেই H+ দিবে, Cl- দিবে। যারা এই H+টা পুরোপুরি দিতে পারে, 10 জন আছে 10 জনে দিতে পারতেছে, 10টা হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে 10টাই H+ দিতেছে। এইরকম যারা দিতে পারে, যারা পুরোপুরি দিতে পারে তারা হচ্ছে শক্তিশালী অ্যাসিড। আর যারা পুরোপুরি দিতে পারে না, আংশিক দিতে পারে, 10টা আছে 2টা দিতে পারতেছে, 1টা দিতে পারতেছে, তখন সেটা হচ্ছে দুর্বল অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড পানির মধ্যে পুরোপুরি বিয়োজিত হয় না, পুরোপুরি ভাঙে না, আংশিক ভাবে ভাঙে। পানির মধ্যে অল্প পরিমাণে ভেঙে অল্প পরিমাণে অল্প কিছু H+ আয়ন দেয়। যেহেতু সে অল্প কিছু H+ আয়ন দিতে পারে,
এই জন্যই সে দুর্বল অ্যাসিড। যদি বেশি দিতে পারতো তাহলে সবল অ্যাসিড হয়ে যেত। যেহেতু অ্যাসিটিক অ্যাসিড আংশিক বিয়োজিত হয়ে অল্প পরিমাণে H+ আয়ন দিতে পারে, এই জন্য অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে দুর্বল অ্যাসিড। 3 নাম্বার, উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? মানব জীবনে এ ধরনের বিক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। 2 নং বিক্রিয়াটা কি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, MgOH2, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, HCl। HCl এর পরে যে 2 দিছে, 2টা কাটা যাবে, HCl এর পর 2 হয় না, HCl। বিক্রিয়া করা হয় ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে পানি। এখন এটা একটা কোন ধরনের বিক্রিয়া? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে একটা ক্ষার, যেখানে এরকম OH দেখবা, OH একসাথে থাকলে সেটার নাম হচ্ছে ক্ষার, OH থাকলেই ক্ষার। আর HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের নামই তো অ্যাসিড, দেখেই বুঝতেছো হাইড্রোক্লোরিক অ্যাসিড। যে সাধারণত যারা হাইড্রোজেন দিয়ে শুরু হয় এরা সবাই অ্যাসিড হয় সাধারণত। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, H2SO4, হ্যাঁ, এদের সামনে দেখবে যে হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন। ওকে, তাহলে এটা হচ্ছে ক্ষার, এটা হচ্ছে অ্যাসিড। অ্যাসিড আর ক্ষার যে বিক্রিয়া করে এই বিক্রিয়ার নাম হচ্ছে প্রশমন বিক্রিয়া। অ্যাসিড এবং ক্ষার যে বিক্রিয়াটা করে সেই বিক্রিয়ার নাম হচ্ছে প্রশমন বিক্রিয়া। তাহলে যদি বলি এটা কোন ধরনের বিক্রিয়া, আমরা বলবো এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। তাহলে প্রশমন বিক্রিয়াটা কোনটা? দেখো, উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি হলো প্রশমন বিক্রিয়া, কারণ প্রশমন বিক্রিয়া অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। 2 নং বিক্রিয়াটিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ ও পানি উৎপন্ন করে, বিধায় এটি একটি প্রশমন বিক্রিয়া। মানব জীবনে প্রশমন বিক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তা নিচে উল্লেখ করা হলো। এখন মানব জীবনে প্রশমন বিক্রিয়াটা কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একদম সহজ ভাবে তুমি যদি চিন্তা করো। মনে করো তোমার হচ্ছে একটা বিচ্ছু ফুল ফুটাই দিস, বিচ্ছু ফুল ফুটাই দিলে এটার মধ্যে ক্ষার যাচ্ছে, ওই যে হিস্টামিন থেকে ক্ষার যাচ্ছে, ওই ক্ষারের ফলে তোমার ওইখানে ব্যথা করতেছে। তখন তুমি যদি এখানে অ্যাসিড জাতীয় কিছু একটা মলম দিয়ে দাও, তাহলে এটা প্রশমন হয়ে গেল। তাহলে এই যে মানব জীবনে বিচ্ছু কামড় দিলে ক্ষার যায়, সেই ক্ষার আবার অ্যাসিড দিয়ে প্রশমন করা হয়, তার মানে এখানেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মৌমাছি যদি আবার কামড় মারে, মৌমাছির কামড়ের মধ্যে থাকে আবার অ্যাসিড, বা পিঁপড়া কামড় দিলে থাকে অ্যাসিড। ওই অ্যাসিডটাকে প্রশমন করার জন্য তুমি এখানে যদি একটু চুন দিয়ে দাও, চুন, তখন কিন্তু সে এখানে চুন ওইটাকে আবার নিষ্ক্রিয় করে ফেলবে, প্রশমন করে ফেলবে। তাহলে দেখো মানব জীবনে এই বিচ্ছু কামড়, তারপর হচ্ছে কি কামড়, মৌমাছির কামড়, এদের ব্যথা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশমন বিক্রিয়া দরকার। 1 নাম্বার গেল। 2 নাম্বার, তুমি সকালে খাও নাই, তোমার পেটের ভিতর অ্যাসিড বেড়ে গেছে। অ্যাসিড বেড়ে গেলে তখন হচ্ছে তোমার খুব বেশি কষ্ট হচ্ছে, তখন এই কষ্টটা দূর করার জন্য কি করতে হবে? তোমাকে একটু অ্যান্টাসিড খাইতে হবে, যেটা অ্যাসিডিটি কমায় দিবে। কিভাবে কমাবে? ওই অ্যান্টাসিডটা হচ্ছে ক্ষার জাতীয় ওষুধ, সে পেটের ভিতরে গিয়ে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি বানায় ফেলে, তখন পেটের অ্যাসিডিটি কমে যায়। ঠিক আছে, পেটের ভিতরে থাকে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর তুমি যে অ্যান্টাসিড ওষুধটা খাচ্ছ এটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে পেটের ভিতরে নিষ্ক্রিয় করে দেয়। তারপর আমরা যখন এই যে খাবার খাই সারাদিন, খাবার খাইলে এই খাবার হলে আমাদের মুখের ভিতরে অ্যাসিড বেড়ে যায়। এই অ্যাসিডটা তোমার দাঁতের একটা ক্ষয় করে ফেলতো, দাঁতটাকে খাইয়ে ফেলতো আস্তে 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 আস্তে। কিন্তু আমরা যখন ব্রাশ করি, টুথপেস্ট দিয়ে ব্রাশ করি, এটার মধ্যে থাকে হচ্ছে ক্ষার, ক্ষার যায় ওই অ্যাসিডটাকে আবার নিষ্ক্রিয় করে আমাদের দাঁতগুলিকে ভালো রাখে। আবার জমিতে যদি অ্যাসিডিটি বেড়ে যায়, সেখানে ক্ষার ছিটাই দিলে জমির উর্বরতা বৃদ্ধি পায়। জমিতে ক্ষারের পরিমাণ বেড়ে গেলে সেখানে অ্যাসিড জাতীয় উপাদান দিলে জমির উর্বরতা বৃদ্ধি পায়। তাহলে এই যে যে কাজগুলি হচ্ছে সবগুলি হচ্ছে কিভাবে? অ্যাসিড এবং ক্ষারের মধ্যে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে। কাজে আমাদের দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব অপরিসীম। 4 নাম্বার, উদ্দীপকের 1 নং বিক্রিয়া এক্স যে ধরনের যৌগ আমাদের দৈনন্দিন জীবনে এই ধরনের যৌগের ব্যবহার করো। তাহলে এক্সটা পাইছিলাম এখানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে সালফিউরিক অ্যাসিডের ব্যবহার কি কি? আমাদের দৈনন্দিন জীবনে সালফিউরিক অ্যাসিড কি কি কাজে লাগে? সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা শক্তিশালী অ্যাসিড। দৈনন্দিন জীবনের ব্যবহার 1 নম্বর হচ্ছে পরিষ্কারক তৈরিতে। আমরা বাসা বাড়িতে যে পরিষ্কারক ব্যবহার করি, হারপিক টারপিক ব্যবহার করি, এগুলির মধ্যে হচ্ছে সালফিউরিক অ্যাসিড থাকে। তাহলে হচ্ছে পরিষ্কারক তৈরিতে সালফিউরিক অ্যাসিডের ব্যবহার হয়। তারপর হচ্ছে তোমাদের এই জাতীয় মানে অ্যাসিড জাতীয় যৌগগুলি আর কি, হ্যাঁ। তারপর হচ্ছে বাসা বাড়িতে আইপিএস চালানোর জন্য বা গাড়ির যে ব্যাটারিগুলি থাকে, এই ব্যাটারির মধ্যে হচ্ছে সালফিউরিক অ্যাসিড থাকে, ব্যাটারিতে সালফিউরিক। 3 নাম্বার,
ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদান হচ্ছে সার। এই সার তৈরি করতে গেলে আবার সালফিউরিক অ্যাসিড লাগে। ধাতব শিল্পে ধাতুগুলা গলানোর জন্য অ্যাসিড দরকার হয়। তারপর হচ্ছে আমাদের দেহে খাদ্য পরিপাক করার জন্য অ্যাসিড দরকার হয়। এই অ্যাসিডের নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তোমাকে শুধু সালফিউরিক অ্যাসিড বলে নাই, বলছে এই জাতীয় জিনিস, মানে অ্যাসিড জাতীয় পুরো যৌগগুলি হলেই হবে। বিভিন্ন ধরনের শিল্প কারখানায়ও অ্যাসিডের প্রয়োজন হয়। জাস্ট এগুলো একটু গল্পের মতো লিখে দিবা। ঠিক আছে, মোটামুটি বুঝছো? তোমরা 1, 2, 3, 4 এই 4টা কোশ্চেন খুব ভালো করে পড়বা। আরো 2টা কোশ্চেন আমি দিব, এই 6টা কোশ্চেন। এই 6টা কোশ্চেন থেকে তোমাদের টেস্ট পরীক্ষায় বা বার্ষিক পরীক্ষায় 2টা সৃজনশীল কোশ্চেন থাকবে। এই 6টা কোশ্চেন থেকে তোমাদের এই টেস্ট পরীক্ষায় 2টা সৃজনশীল কোশ্চেন থাকবে।